অনেক মারধর করে, যার ফলে আমার অনেক জায়গা দিয়ে রক্ত বের হয়। একটু পর স্যার এসে কি হচ্ছে? যা হয়েছে তার বিচার করলে যে হবে। এখানে এগুলো বন্ধ করো। স্যারের কথা শুনে তারা আমাকে ছেড়ে দেয়, আর আমি কোনো রকমে উঠে দাঁড়াই। অনিক আর রাকিব আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর আমাকে শালা, কি দরকার ছিল ওই মেয়েকে বাঁচাতে? চলে আসতি, যা হওয়ার হতো। তাহলে আজকে তোর এই অবস্থা হতো না। আমি তাদের কালকে রাতের সব ঘটনা খুলে বলি। আমার কথা শেষ হতেই অনিক আমাকে একটা চড় মারে আর বলে, বাদ দে বন্ধু, আমি কিভাবে পারবো এমন একটা খারাপ পরিস্থিতিতে তাকে ফেলে আসতে। আমি না হয় মার খেয়েছি, কিন্তু একটা মেয়ের যা নাকি তার জীবনের সম্পদ, সেটা আমরা তোর মতো বন্ধু পেয়ে অনেক খুশি। এগুলো বাদ দে। এখন কি হবে? কলেজে তোর বিচার হবে। কি বিচার হয় সেটাই তো চিন্তার বিষয়। যা হবার হবে। আল্লাহ যা করবেন ভালোর জন্য হবে। এরপর আমরা ডাক্তারের দোকান থেকে নিজের কিছু কিছু জায়গাতে ব্যান্ডেজ করে আর ওষুধ নিয়ে চলে আসলাম হোটেলে। হোটেলে আসার পর স্যার সবাইকে বলল, কালকে সবাই চলে যাব কলেজের উদ্দেশ্যে, তাই সবাই যেন তৈরি থাকি। এই বলে স্যার চলে গেলেন। পরদিন সকালে বাস আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিল। এরপর সারাদিন পর সন্ধ্যায় বাস এসে কলেজের সামনে থামলো। যে যার বাস থেকে নেমে বের হতে লাগলো, আর আমি আর আমার বন্ধুরা নেমে পড়লাম। আমি নামতেই রিদিতা বলল, কালকের জন্য রেডি থাকতে। আমি আর কিছু না বলে চলে গেলাম। যার জন্য করি চুরি সেই বলে চোর। কথাটা ভেবে অনিক আর রাকিবকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে আসতে দেখলাম কলেজের মাঠে অনেক লোকজন। আমি ভিতরে যেতেই রিদিতা আমার জামার কলার ধরে টানতে টানতে মাঠের মাঝখানে, সেখানে দেখলাম ছাত্রছাত্রী ছাড়াও স্যার ম্যাডাম আর প্রিন্সিপাল স্যারও আছেন। আমাকে সবার সামনে এনে রিদিতা বলল, বাবা, এই ফকিন্নির বাচ্চা আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন মুখ দেখাতে পারবো না। ওকে এমন শাস্তি দাও যেন ভুলেও কোনো মেয়ের সাথে এমন কাজ করার আগে 10 বার ভাববে। প্রিন্সিপাল স্যার বলল। একে টিসি দিয়ে বের করে দেই। রিদিতা বলল, না বাবা, একে এত তাড়াতাড়ি এখান থেকে বের করে দেওয়া যাবে না। এর থেকে ভালো হবে আজকে সে আমার চাকর হয়ে থাকবে। এটাই হলো তার শাস্তি। সে আমার ইজ্জত নিয়েছে, তাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমি শুধু রিদিতার কথাগুলো চুপ করে শুনছি, কিছু বলছি না। আমি যদি ইচ্ছে করি 1 সেকেন্ডে সবকিছু ঠিক করে ফেলতে পারতাম, কিন্তু আমি চুপ হয়ে আছি, কেননা আমাকে ক্যারিয়ার করতে হবে। এর জন্য সব কষ্ট মাথা পেতে নিতে পারবো। আর এটা তো আমার অতীতের তুলনায় কিছু না। আমি অতীতে যা করেছি সেগুলো এর তুলনায় সব তুচ্ছ। কথাগুলো মনে মনে ভাবছি। এরপর প্রিন্সিপাল স্যার আমার সামনে এসে বলল, এবারের মতো তোকে আমার মেয়ের কথা চিন্তা করে ছেড়ে দিলাম। আর আমার মেয়ে যা বলে তাই কর, যদি ওই কলেজে থাকতে চাস। কথাগুলো বলে চলে গেলেন। এরপর যে যার মতো চলে গেল। ক্লাসে একটু পর আমিও ক্লাসে আসলাম। ভিতর ঢুক রিদিতা আমায় বলল, এই আবুল, আমার সামনে আয়। আমিও তার সামনে চলে আসলাম। আর আসা মাত্র রিদিতা আমায় বলল, তোকে আমি তিল তিল করে কষ্ট দিব, যে কষ্ট তুই না পারবি সইতে, না পারবি কাউকে বলতে। আমি রিদিতাকে অনেক বোঝালাম, দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ আমার ক্যারিয়ারটা শেষ করে দিবেন না। আমার অনেক স্বপ্ন, আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো। আমার কথা শুনে রিদিতা হাসতে লাগলো। ছোট লোকের বাচ্চা বলে কি, তার আবার নাকি স্বপ্ন আছে। তোর স্বপ্ন আমি পানিতে চুবিয়ে মারবো, তুই শুধু দেখতে থাক। এই বলে রিদিতা আমাকে বলল, এখন আমি যেন তার জন্য বাহির থেকে খাবার নিয়ে আসি। আমি বললাম, এখন তো স্যার আসবে আর ক্লাস শুরু হয়ে যাবে। রিদিতা আমার দিকে রাগীভাবে তাকিয়ে, তুই যাবি কিনা বল, তা না হলে তোর ব্যবস্থা নিচ্ছি। আমি আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম রিদিতার কাছ থেকে টাকা নিয়ে। বাহিরে গিয়ে রিদিতার বলা মতো ক্যাডবেরি আর চিপস নিয়ে আবার ক্লাসের সামনে আসলাম। দেখি স্যার ক্লাস করাচ্ছেন। আমাকে দেখেই স্যার বলল, ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলি? আমি চুপ করে থাকাতে স্যার আরো অনেক কথা শোনাতে লাগলেন। এরপর আমাকে বাহিরেই থাকতে বললেন। আমিও চুপ হয়ে আছি বাহিরে। এরপর স্যার ক্লাস শেষ করে বাহিরে বের হলে আমি ভিতরে গিয়ে রিদিতার হাতে খাবারের প্যাকেটটি দিয়ে আবার পিছনে চলে আসলাম। আর ভাবতে, এভাবে তো আর আমি নিজের ক্যারিয়ার করতে পারবো না, আমাকে কিছু একটা ভাবতে হবে।
বাকি ক্লাসগুলো শেষ করে আমি আর আমার বন্ধুরা কলেজের বাইরে বের হব। এমন সময় পিছন থেকে আবার ডাক আসলো। আমি বুঝতে পারলাম এটা হৃদিতার ডাক, তাই দাঁড়িয়ে পড়লাম আর পিছনে তাকিয়ে দেখলাম হৃদিতা। কিরে, তুই আমাকে না বলেই কয়ে যাস? এখন তো ক্লাস শেষ, তাই বাসায় যাচ্ছি। তুই যেখানেই যাস না কেন আমাকে বলে এরপর যাবি। ঠিক আছে, কালকে থেকে বলে এরপর যাব। আজকে যেহেতু তুই ভুল করেছিস তাই তোর সেই শাস্তি তো পেতেই হবে। এই বলে হৃদিতা আমাকে 2টা চড় মারলো। এরপর বলল, আর যেন এই ভুল না করিস। আমি গালে হাত দিয়ে চলতে লাগলাম আর মনে মনে বললাম এর প্রতিশোধ একদিন আমি নিব। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, এরপর খেলাম, এরপর গেলাম টিউশন। সেখানে গিয়ে দেখি আন্টির পাশে একটা মেয়ে কথা বলছে। আমি তাদের সামনে দিয়ে পাশ কাটিয়ে আসার সময় দেখলাম মেয়েটার কেউ নয়, হৃদিতা। আমাকে দেখেই সে রেগে ফায়ার হয়ে আছে। আমিও সেখানে না থেকে আমি আমার ছাত্র ছাত্রীদের কাছে গেলাম আর চোখে দেখলাম হৃদিতা আমার দিকে হাত দিয়ে ইশারা করে আন্টিকে কি কি যেন বলছে। আমি আর সেদিকে না চেয়ে পড়াতে লাগলাম। পড়ানো শেষ করে যখন চলে যাব তখন আন্টি এসে আমার কাছে টাকা দিল। আমি তো অবাক, মাস শেষ না হতেই টাকা কেন? তাই আমি আন্টিকে বললাম, আন্টি মাস তো শেষ হয় নাই আর আমি তো আপনার কাছে টাকাও চাই নাই, তাহলে টাকা দিলেন যে? আসলে বাবা, তোমাকে আর কালকে থেকে এখানে আসতে হবে না। আমরা নতুন শিক্ষক নিয়োগ করে দিয়েছি। না আন্টি, আমি কি খারাপভাবে পড়াচ্ছি বুঝি? না বাবা, তা নয়। তুমি অন্য জায়গাতে পড়ো গিয়ে, আর কিছু বলতে পারবো না। এগুলো বলেই আন্টি আমাকে বিদায় করে দিলেন। আমি কি বলবো বুঝলাম না। শেষ সম্বল টিউশনি, সেটাও হৃদিতা আমার কাছ থেকে কেড়ে নিল। এখন আমি কি করব? না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না, কাজ খুঁজতে হবে। কিন্তু এখন কি কাজ করব এগুলো ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে সামনেই চোখে পড়ল একটা গাড়ির গ্যারেজের সামনে কাজের ছেলে নিবে এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। আমি আর কিছু না ভেবে সেখানে গিয়ে কাজের কথা বলাতেই আমাকে বলল কাজ অনেক কষ্টের হবে, পারবো কি না? আমি বললাম হ্যাঁ, আমি পারবো। এরপর আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। কাজ হলো গাড়ি ধোয়া আর পরিষ্কার করা। যাক, কাজ শেষ করে বাসায় এসে খাবার খেয়ে পড়তে শুরু করলাম। এরপর গভীর রাতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কলেজে গেলাম। ভেতরে আসতেই আবার হৃদিতার। আয় আবুল, এদিকে আয়। জি বলুন। তুই এরকম খ্যাত মার্কা হয়ে কলেজে আসিস কেন? গরিব মানুষের আবার এর থেকে ভালো কিছু হয় নাকি? আমি তোকে কিছু টাকা দেই, তুই তারপরেও এভাবে কলেজে আসিস না। যতই হোক তুই আমার চাকর বলে কথা। আমার একটা মান সম্মান আছে। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। এর মেয়ের মতো অহংকারী মেয়ে কখনো ভালো হতে পারে না। থাক, তা আর আমার প্রয়োজন নেই। আমি যেভাবে আছি ভালো আছি। চুপ, তোর জন্য আমাকে ছোট হতে হবে সেটা আমি কখনো মেনে নিব না। তাই আমি যা বলছি তুই তাই কর। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এর পিছনে অবশ্য কারণ আছে, আর সে কারণটা হলো আমাকে ভালো পোশাকে দেখলে আমার মনে হয় না কোনো মেয়ে আমাকে দেখে ক্রাশ খেয়ে থাকতে পারবে। কারণ আমি জিম করে শরীরকে সিক্স প্যাক অনেক আগেই। এর উপর আবার আমার মাথায় যে চুল আছে সেই চুলের যে স্টাইল আছে সেই স্টাইল করতেই লাখ লাখ টাকা খরচ করে। এখন যদি আমার আসল রূপ সবাই দেখে ফেলে তাহলে আমার জন্য সেটা মোটেও ভালো কথা না। কি করব ভাবছি, এমন সময় মনে পড়লো দিদিটাকে একটু রাগানো যাক, তাহলে হয়তো এবারের মতো বেঁচে যাব। তাই কথা মতো রিদিতাকে বললাম, আচ্ছা আপনি আমাকে সবসময় আবুল বলেন কেন? আপনি নিজেই তো একটা মেন্টাল। রিদিতা তো আমার মুখ থেকে এমন কথা শুনে তো রেগে ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। না পেয়ে সেখান থেকে দিলাম এক চম্পট। রিদিতা আমার পিছন থেকে বলতে লাগলো, হাই, কই যাস? দাঁড়া দাঁড়া বলছি, তা না হলে তোর খবর আছে। আমাকে আবার পাইকে। আমি সোজা সেখান থেকে চলে ক্লাসে ঢুকে গেলাম। মনে মনে ভাবছি, যাক বাবা, অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়ে।
এখন কোনো রকম ভাবে ক্লাসগুলো শেষ করতে পারলেই হলো। একটু পর দিদিতা আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকে গেল। এর সাথে স্যারও ভিতরে ঢুকলো। মনে মনে ভাবছি, আল্লাহ অল্পতে বাঁচিয়ে দিলেন। দিদিটার দিকে তাকাতেই সে আমায় হাতের ইশারায় বোঝাচ্ছে আজকে আমি শেষ। আমি একটু ঢোক গিললাম। যেভাবেই হোক ক্লাস শেষ করে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে কলেজ থেকে বের হয়ে যাব, কারণ আমি চাই না এটা নিয়ে আবার বাড়তি ঝামেলায় পড়ি। যেমন ভাবা তেমন কাজ। সব ক্লাস শেষ হতেই কাউকে কিছু না বলেই দিলাম এক দৌড়ে কলেজের বাহিরে। এরপর বাহিরে গিয়ে ভাবছি এভাবে আর কতদিন করে পালিয়ে বাঁচবো। তোর যা আছে কপালে পরে দেখা যাবে, এখন গ্যারেজে চলে যাই। কাজটা আমার জন্য ভালোই হয়েছে। দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যারেজে গিয়ে বড় ভাইকে সালাম জানিয়ে কাজে পড়লাম। এভাবে প্রায় 3 মাস চলে গেল। সবই ঠিক আছে, কিন্তু হৃদিতার শাস্তির কোনো কমতি রাখে না আমার জন্য। কেন একটা শাস্তি আমার জন্য থাকবেই, আর আমিও সেগুলো চুপ করে সয়ে যাই। কালকেই তো আমাকে শাস্তি হিসেবে কলেজের বড় মাঠ 10 বার চক্কর দিতে বলেছে। আমিও তাই করলাম। 10 বার এত বড় মাঠ সহজেই তো আর চক্কর দেওয়া যায় না। আমার বেলাতেও হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু হৃদিতার মন একবারও গলেনি। 10 বার চক্কর দেওয়ার পর আমার মুক্তি হলো। এখন আমি গাড়ির মেকানিক। এই কয়দিনে অনেক কিছু শিখে গিয়েছি। আমার একটা ভালো গুণ আছে, সেটা হলো আমি একবারে যে জিনিসটা দেখাবো সেটা খুব সহজেই শিখে নিতে পারি। তাই আমার এই কাজগুলো শিখতে বেশি দেরি হলো না। এমনই একদিন কাজ করার সময় গ্যারেজে একটা গাড়ি আসলো। গাড়ির ভিতর থেকে যে নামলো তাকে দেখেই আমি তো পুরাই অবাক, কারণ গাড়ি থেকে আর কেউ না, হৃদিতা নেমেছে। সে বাহ, তুই এখানে কাজ করিস? কি করব বলুন, আগে টিউশনিটা তো আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন, তাই বাধ্য হয়ে জায়গাতে কাজ করছি। বেশ করেছে তোকে টিউশন থেকে বের করে দিয়ে। বেশি কথা বললে এই জায়গা থেকেও তোকে তাড়ানোর ব্যবস্থা করব। আমি আর বেশি কথা না বলে বললাম, তা কি সমস্যা হয়েছে গাড়ির? কেন সে কথা আমি তোকে কেন বলবো? কারণ এখানে গাড়ি আমি ঠিক করি। মানে তুই আমার গাড়িতে হাত দিবি? তুই জানিস এই গাড়ির দাম কত? তোর মতো ফুকে নিয়ে আমার গাড়িতে হাত দিলেই তো আমার গাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি অন্য জায়গাতে নিয়ে যান। এখানে কেন নিয়ে এসেছেন? তুই আমার মুখের উপর কথা বলিস? তোর এত বড় সাহস? কথা না বলে আমার গাড়ি ঠিক করে দে, কিন্তু খুব সাবধানে। গাড়ির যেন কোনো ক্ষতি না হয়, তাহলে তোর কিডনি বিক্রি করে দেব। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনেও দেখি নাই। সব সময় অহংকার, আর সামান্য 5 লাখ টাকার গাড়ির জন্য এই অবস্থা। ভাবতেই হাসি পেল। তাই আর কিছু না ভেবে হৃদিতার গাড়ি ঠিক করতে লাগলাম। ইঞ্জিনের সমস্যা ঠিক করতে অনেক সময় লাগবে, তাই হৃদিতাকে বললাম, আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, নতুন লাগাতে হবে, আর আজকে ঠিক হবে না, কাল। ভালো গাড়ি আর তুই বলছিস ইঞ্জিন নষ্ট? আমার গাড়ির ইঞ্জিন চুরি করার ধান্দা। তোদের মতো ছোট লোকদের আমি ভালো করেই চিনি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অন্য গ্যারেজে নিয়ে যান। এরপর হৃদিতা আমাকে তার গাড়ির চাবি দিয়ে আরো কিছু গালাগালি করে চলে গেল। ইচ্ছে করছিল গাড়িটার 12টা বাজিয়ে ফেলি, কিন্তু এখন নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছি, তাই আর মাথা গরম। আমি গাড়ির ইঞ্জিনটা খুলে রেখে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে পড়তে শুরু করি, কারণ কিছুদিন পর পরীক্ষা শুরু, তাই আমাকে বেশি করে পড়তে হবে। ভালো রেজাল্ট যে আনতেই হবে। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। সেখানে অনিক আর রাকিব আমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, কিরে জাহিদ, তুই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছিস। আমাদের সাথে ঠিক মতো কথা বলতে চাস না। তোর কি হয়েছে বলতো? তোরা তো জানিস দিদিটা আমার উপর কি রকম অত্যাচার করে। আমি চাই না আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক। তুই শুধু শুধু আমাদের নিয়ে ভয় পাস। তোর কি মনে হয় আমরা কি গরিব ঘরের ছেলে নাকি যে আমাদের যেভাবে ইচ্ছে সেভাবে নাচাবে? কি বলিস রাকিব, তোর বাবা কি করে? তুই জেকে কোম্পানির নাম শুনেছিস? যে কোম্পানি বর্তমান গ্লোবালে নাম্বার 1 আছে, তো আমার বাবা সেই কোম্পানির ম্যানেজার। আমি একটু হাসলাম মনে মনে, কেননা এই কোম্পানিটাই তো আমার বাবার। আবার মুখে হাসির আভাস দেখে রাকিব আমাকে বলল, তুই হাসিস কেন? আমি তার কথা শুনে বর্তমানে ফিরে আসলাম। কই না তো, কিছু না। তাহলে হাসলি কেন তুই? আরে না, এমনি ভাবছি তোরা অনেক কোটিপতি রে, তোকে দেখে এখন আমার
খুব হিংসা হচ্ছে। দূর শালা মজা লস। তুই আমার বন্ধু, আমারও যা তোরও তাই। আর আমি কি পানিতে আসলাম নাকি? আমার বাবাও তো জেকে কোম্পানিতে চাকরি করে। সবার বাবা দেখছি যে কে কোম্পানিতে কাজ করে। বাহ, ভালো তো। তুই এখন থেকে আর রিদিতাকে কোনো ভয় পাবি না, আমরা তোর সাথে আছি। আচ্ছা, দেখা যাবে, আগে কয়েকটা দিন যাক, সময় হলে কে কাকে ভয় পায় সেটা সবাই দেখতে পারবে। আচ্ছা দোস্ত, এখন চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ক্লাসে ঢুকে সোজা বেঞ্চে বসে পড়লাম, কিন্তু কি হলো, এটা নিচ দিয়ে ভিজে লাগছে কেন? নিচে তাকিয়ে দেখি আমার বেঞ্চে তেল জাতীয় জিনিস আগে থেকে রেখে, তার ফলে আমার প্যান্ট ভিজে গেছে। পাঠক পাঠিকারা, আপনারাই বলুন তো এখন আমার কেমনটা লাগে? আমি আশেপাশে তাকিয়ে দেখি রিদিতা মুচকি মুচকি হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ, কি আর করার। এভাবেই বাকিটা ক্লাস শেষ করে দিলাম এক দৌড়। আজকে নিজেকে সত্যি আবুল আবুল মনে হচ্ছে। মজা নেওয়ার একটা মাত্রা থাকে, কিন্তু আজকেরটা কি বলবো। সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে প্যান্ট পরিবর্তন করে আরেকটা প্যান্ট পরে চলে গেলাম গ্যারেজে। সেখানে গিয়ে দেখি রিদিতা এক জায়গাতে বসে আছে। আমাকে দেখে তুই এতক্ষণ করেছিলি, সেই কখন থেকে এখানে বসে আছি? আমার সময়ের দাম নেই নাকি? আমার তো এইবার মাথা গরম হয়ে গেল। একে তো আমার প্যান্টের 12টা বাজিয়ে দিয়েছে, এখন আবার আসতে না আসতেই গালে চড়। তাই আমিও দিলাম রিদিতার গালে একটা না, দুইটা না, 3টা চড়। এইবার মনে হলো আমার মনটা ফ্রেশ হয়েছে। কি, তোর এত বড় সাহস, তুই আমার গালে চড় মারলি? কালকে কলেজে আয়, তারপর তোর মজা দেখাবো। আচ্ছা, তুই পারিস শুধু কলেজটা নিয়ে বড়াই করতে। তুই যদি মেয়ে না হয়ে ছেলে হতি তাহলে এতদিনে তোর হাত পা ভেঙে তোকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতাম। রিদিতা তো আমার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। এই, তুই কে রে? তুই কি আবুল নাকি অন্য কেউ? তোর কথার সাথে তো চেহারার কোনো মিল পাচ্ছি না আমি আজ। এতদিন অনেক অত্যাচার মেনে নিয়েছি, কিন্তু আর না। ঠিক আছে, দেখি তুই কিভাবে ভালো থাকিস। এখন আমার গাড়ি ঠিক করে দে, তোকে পরে দেখে নেব। আমিও আর কিছু না বলে গাড়িটা ঠিক করতে শুরু করলাম। নতুন ইঞ্জিন লাগিয়ে আর একটু মেরামত করে গাড়িটা ঠিক করে দিলাম। এরপর রিদিতা তার গাড়ি নিয়ে চলে গেল, আর যাওয়ার আগে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ছিল। রিদিতা চলে যাওয়ার পর আমি রাকিবকে সবকিছু ফোন করে জানিয়ে দিলাম। দোস্ত, তুই কিছু চিন্তা করিস না, আমরা তো আছি। তুই কালকে কলেজে আয়, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখলাম। রাকিবের সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। মনে মনে ভাবছি আজকের কাজটা কি আসলে আমি ঠিক করেছি? ধুরবাল, কিছু ভালো লাগছে না। এখন এগুলো না ভেবে খাবার খেয়ে, অনেক পড়া বাকি আছে, 2 দিন পর তো আবার পরীক্ষা শুরু, তাই অনেক রাত পর্যন্ত পড়লাম। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে কিছু হালকা রান্না করলাম, সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেটে কলেজের সামনে রিদিতা আর তার বন্ধুরা, তাদের হাতে লাঠি প্লাস হকি স্টিক। আমি আশেপাশে তাকিয়ে রাকিব আর অনিককে খুঁজছি। শালারা আমাকে আজকে এভাবে একা রেখে কই চলে গেল? আমি গেটের সামনে ঠাই দাঁড়িয়ে আছি। রিদিতা আর তার বন্ধুরা আমার দিকে এগিয়ে আসছে। একজন আমাকে এগিয়ে এসে মারতেই যাবে, তখনই পিছন থেকে কারো আওয়াজ শুনে আমার সামনে থাকা ছেলেটি দাঁড়িয়ে পড়ল। আমি পিছনে তাকিয়ে দেখি পুলিশ। ভাবলাম রিদিতা আবার পুলিশকেও জানিয়েছে নাকি? এখন তো আমার 2 দিক দিয়ে বিপদ, জলে কুমির ডাঙায় বাঘ। মনে মনে ভাবছি জাহিদ, আজকে তুই শেষ। তখন তুই ভয় পাস না, পুলিশকে আমি ফোন করে আসতে বলেছি। এইখানে কি হচ্ছে এসব? স্যার, এই ছোট লোকের বাচ্চা আমাকে মেরেছে, আপনি তাকে ধরে নিয়ে যান, আর এমন ভাবে মারবেন যেন 1 মাস হাসপাতালে ভর্তি হয়ে থাকে। এটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? এই মেয়ে, তুমি এই ছেলের সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? আমার তো তোমাদের সবাইকে সন্দেহ হচ্ছে। এরপর যদি আবার এমন কাজ করতে দেখি তাহলে সবগুলোকে ধরে নিয়ে যাবো। এখন সবাই ক্লাসে যাও। পুলিশের কথা শুনে সবাই যে যার মতো সেখান থেকে চলে গেল। এরপর রাকিব পুলিশকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ স্যার, সময় মতো এখানে আসার জন্য। ধন্যবাদের কি আছে, এটা আমাদের কর্তব্য। এরপর আবার সমস্যা করলে আমাকে জানাবে, আমি আবার চলে আসবো। এরপর পুলিশ চলে গেল। ধন্যবাদ দোস্ত, আজকে তোরা না থাকলে এতক্ষণে আমি হয়তো পটল তুলতাম। তোকে আগেই বলেছি, তুই এখন থেকে আর কোনো চিন্তা করবি না, আমরা তোর সাথে আছি। এখন চল ক্লাসে যাই। এরপর আমরা 3 জন বন্ধু মিলে ক্লাসে গেলাম। এদিকে
রিদিতা ভাবছে, আবুলকে তো এখন আর অত্যাচার করা যাবে না, নতুন ফোন দিয়ে বের করতে হবে। আমাকে চর মেরেছিস তুই, এর শাস্তি তো তোকে পেতেই হবে। হঠাৎ রিদিতার মনে একটা বুদ্ধি আসলো। আবুলটাকে প্রেমের জালে ফাঁসালে কেমন হয়? বুদ্ধিটা খারাপ না, এরপর সময় বুঝে আমার প্রতিশোধটা নেওয়া যাবে। আমি ক্লাসে ঢুকলাম। আমি অনিক আর রাকিব একসাথে বসে আছি। একটু পর স্যার আসলো আর এসেই বলল, বাইরে নোটিশ বোর্ডে দেওয়া আছে কাল থেকে পরীক্ষা, রুটিন থেকে পরীক্ষার সময় আর কে কার সাথে পরীক্ষা দিবে সেটা বের করে নিও। এখন সবাই ক্লাসে মনোযোগ। ক্লাস শেষ হতেই রিদিতা আমার সামনে এসে বলল, 10 মিনিট পর কলেজের পিছনে যেতে কথা আছে। আমি তো একটু ভয় পেলাম, আবার নতুন কোনো মারার ফোন দি নাকি। ভয় পাস না, তুই যা, কিছু হলে পুলিশকে ফোন দিলেই চলে আসবে। এরপর রিদিতা একটা হাসি দিয়ে চলে গেল। আমরা তিনজন তো অবাক। রাকিব তো আমাকে খোঁচা মেরে বলল, কিরে বন্ধু, বুঝলাম না, তোকে দেখে হাসি দিল কেন এমন? তো প্রেমে টেমে পড়ে গেল নাকি? ধুর, কি যে বলিস না, এই মেয়েকে আমি জীবনেও বিশ্বাস করব না। আর প্রেম তো দূরের কথা। আচ্ছা তোরা থাক, আমি গিয়ে দেখে আসি কি বলে। এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের পিছনের দিকে চলে আসলাম। এসে দেখি রিদিতা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। আমি তার সামনে আসতেই সে আমাকে বলল, সরি জাহিদ, এতদিন আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জানি আমি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, তারপরেও আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দেবে, কারণ তোমার মন অনেক ভালো। আমি এতদিন তোমাকে চিনতে ভুল করেছি, এখন বুঝতে পেরেছি যে তোমাকে এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক। আমি রিদিতার মুখে এগুলো শুনে তো আমার হজম হচ্ছে না। এই মেয়ে বলে কি এসব? রিদিতার মুখে এমন কথা স্বপ্নেও শোনা সম্ভব না, আর আমি দিনে দুপুরে এগুলো শুনছি। রিদিতা আবার বলতে শুরু করেছে, জানি তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও জাহিদ। আপনি ঠিক আছেন তো? এগুলো কি বলছেন? যা বলছি ঠিকই বলছি, এখন তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এই না না থাক, আপনাকে আর শেষ করতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। রিদিতা মনে মনে বলছে, ফইনির বাচ্চা, ক্ষমা চাইবো তোর কাছে? এটা তো একটা না। আমি জানি তুমি অনেক ভালো। আচ্ছা একটা কথা বলি। জি বলুন। আপনি করে কেন বলছো? তুমি করে বলো প্লিজ। আমি পারবো না, আমার সমস্যা হয়। প্লিজ একটু চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। এখন বলেন কি কথা বলবেন। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। কি? হ্যাঁ, প্লিজ আমার প্রপোজালটা মেনে নাও। আপনার কি মাথা ঠিক আছে? এটা কখনো সম্ভব না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি এখন আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তুমি যা খুশি করো, ভালোবাসতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে দেখছো বিষের বোতল, এটা খেয়ে আমি এখনই মরে যাচ্ছি, তুমি ভালো থেকো। এটা বলেই রিদিতা বোতল থেকে সবগুলো বিষ খেয়ে ফেললো। এরপর মাটিতে পড়ে গেল। আমি রিদিতার দিকে তাকিয়ে দেখি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি তাকে কোলে নিয়ে দিলাম এক দৌড়। কলেজে সবসময় একটা অ্যাম্বুলেন্স থাকতো, সেটা বের করে তাকে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারকে আমার ডাক শুনে নার্স এগিয়ে আসে, রিদিতাকে একটা টেবিলে শুয়ে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি গিয়ে ডাক্তারকে বললাম, রিদিতার কিছু হয়নি? চিন্তার কোনো কারণ নেই, বিপদমুক্ত আছে, যান গিয়ে দেখা আসেন। কথাটা শুনে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিদিতা শুয়ে আছে। আমি গিয়ে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার যা হবার হতো তাতে তোমার কি? এখন যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখন আবার বিষ খাবো। আমি আর কিছু না বলে রিদিতার হাত ধরলাম আর বললাম, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, তুমি আর এমন পাগলামি করো না প্লিজ। রিদিতা তো মনে মনে অনেক খুশি, কারণ তার প্ল্যানটা কাজে দিয়েছে। আসলে বিষ হিসেবে রিদিতা টমেটো সস দিয়ে বোতল ভরে রেখেছিল, আর সেটাই খেয়ে মুখ থেকে বের করেছিল। আর তাই দেখে জাহিদ রক্ত মনে করেছিল। আর হাসপাতালে ডাক্তারকে রিদিতা আগে থেকেই বলে রেখেছিল যে সে আসলে তাকে নিয়ে যেন এমনভাবেই নাটক করে যায় সবাই, আর জাহিদকে কিছু মনে করতে না দেয়। বোকা জাহিদ, রিদিতার কোনো প্ল্যানই বুঝলো না। তুমি হাসছো যে, কি হয়েছে তোমার? এই হাসি সুখের হাসি, তোমাকে কাছে পাওয়ার হাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে থাকো,
কালকে তো আবার পরীক্ষা শুরু, পরীক্ষা দিতে পারবে তো? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার পাশে সব সময় থেকো, তাহলে আমি ঠিক হয়ে যাব। সত্যি মেয়েটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, মনে মনে ভাবছি আমি। আচ্ছা, তুমি এখন ঘুমাও, আমি তাহলে বাসায় গেলাম। আচ্ছা যাও, আর সাবধানে যেও, কালকে কলেজে দেখা হবে। এই বলে হৃদিতা আমার কপালে একটা কিস করলো। আমি তো অবাক, কি হলো এটা? আমি একটু লজ্জা পেলাম, তাকিয়ে দেখি হৃদিতাও লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি এরপর হৃদিতাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে হৃদিতা তার মুখ ভালো করে ধুয়ে নিচ্ছে আর মনে প্রতিশোধ নেওয়ার জন্য একটা ছোট লোকের বাচ্চাকে আমি কিস করলাম। ইস, ঘৃণায় শরীর জ্বলে যাচ্ছে। যাক, অবশেষে আবুলটাকে আমার জালে ফাঁসাতে পেরেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি বাসায় এসে কিছু খাবার খেয়ে চলে গেলাম গ্যারেজে। সেখানে বড় ভাইকে বললাম, ভাইয়া আমার কিছুদিন ছুটি লাগবে, কালকে থেকে আমার পরীক্ষা। বড় ভাই আমাকে বল, ঠিক আছে, সমস্যা নেই। ভালো করে পরীক্ষা দিস, আর পরীক্ষার পর আবার কাজে চলে আসিস। আর এই নে তোর আগের মাসের। আমি টাকা হাতে নিয়ে ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে রুমে চলে আসলাম। এসে পড়ায় মন দিলাম, অনেক রাত পর্যন্ত পড়লাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এরপর কখন সকাল হলো বুঝতেই পারলাম না। মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। এরপর রেডি হয়ে চলে গেলাম কলেজে। আজকে কলেজে যেতে ভালো লাগছে, কারণ এখন আর হৃদিতার প্যারা নিতে হবে না। আমি তাকে ভালোবাসার জন্য রাজি হইনি, আসল কারণ হচ্ছে তার অত্যাচার থেকে বাঁচতে তার কথায় রাজি হয়েছি। কতগুলো ভাবতে ভাবতে কলেজের সামনে চলে আসলাম। কলেজে আসতেই অনেক। কিরে জাহিদ, তুই কালকে আমাদের না বলে কই চলে গিয়েছিলে? এরপর আমি কালকে যা যা হয়েছিল সব তাদের খুলে বললাম। আমার কথা শুনে তো দুইজনই আমার দিকে তাকিয়ে আছে আর বলল, দোস্ত, তোর তো কপাল খুলে গেছে। রীতিতার মতো এমন সুন্দরী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন বল, ট্রিট কবে দিচ্ছিস? দূর, আমি আছি প্যারার মধ্যে আর তোরা বলিস ট্রিট দিতাম। কিসের প্যারা? রীতিটাকে আমি ঠিক মতো বুঝতে পারছি না, তার মনে কি চলছে। আগে আমাকে জানতে হবে সে কি চায়, এরপর বাকিটা বলবো। দূরে তাকিয়ে দেখি রীতিতা আমার সামনে হেঁটে আসতেছে আর এসে আমাকে, এই, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়ালাম। এত খোঁজার কি আছে, আমি তো এখানেই আছি, কিছু বলবা? হুম, বলবো বলেই তো তোমাকে খুঁজছি। কি বলবো বলো? এখানে বলবো না, পরীক্ষা শেষে বাইরে থেকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব, সেখানে বলবো। এই বলে রীতিতা চলে গেল। আমার হারামি বন্ধুগুলো এখন আমাকে খুব জ্বালাচ্ছে। তা মামা, একদিনেই এত কিছু কেমনে কি? আরে আমি তো তোদের শুরু থেকে শেষ পর্যন্ত সবই বলেছি, তাহলে তো ভাব নিতেছিস কেন? আচ্ছা, রাগ করিস কেন? চল গিয়ে দেখি তো কার কোন জায়গায় সিট পড়েছে। আচ্ছা চল। আমরা কলেজের সামনে থেকে ক্লাসে চলে গেলাম। আমি আমার রোল অনুযায়ী আমার সিট খুঁজছি। একটু পর পেয়েও গেলাম, কিন্তু আমার সাথে যে সিট খালি ছিল সেখানে তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা ছোট করে হাসি দিল আর বল, হাই, আমি নীলা। দাঁড়িয়ে না থেকে নিজের সিটে এসে বসো। আমি মেয়েটির কথা শুনে বাস্তবে ফিরে আসলাম আর তাই নিজের সিটে বসে পড়লাম। একটু পর স্যার আসলো আর সবাইকে খাতা আর প্রশ্ন দিয়ে গেল। আমি প্রশ্ন হাতে নিয়ে দেখি মোটামুটি সবই কমন এসেছে, তাই